হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকে আমরা ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার, আইসিএসসি ফার্স্ট চ্যাপ্টার ফোর্স অ্যান্ড মুভমেন্ট অফ ফোর্স সম্বন্ধে একটু ভালো করে পড়াশোনা করি। ঠিক আছে, তাহলে একটু ভালো করে দেখে নাও যে আমাদের যদি ফোর্স কারোর উপরে অ্যাপ্লাই হয় তাহলে সেটা কেমন করে কাজ করবে সেই সম্বন্ধেই এই চ্যাপ্টারটা। আমরা জানি যে ফোর্স মানে কি, আমাদের বাড়িতে কে ফোর্স দেয়, পড়াশোনা কর, মা। মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এইবারে যদি আমরা কোনো একটা বডির ওপরে, এই ধরো একটা বডি আছে, এই বডির ওপরে ফোর্স দিই, সেইটা কি হবে, আমাদের ধরো এই বডিটার উপরে আমরা ফোর্স দিলাম, ফোর্স দিলে কি হবে, এর উপর ফোর্স দিলে ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এই যে এগিয়ে যাচ্ছে এইটাকে আমরা বলবো লিনিয়ার মোশন। তাহলে যখন কোনো একটা বডির উপর আমরা ফোর্স দিচ্ছি তখন প্রথমত কি হচ্ছে, লিনিয়ার মোশন হচ্ছে, মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তুমি কোনো একটা ফুটবলকে মারলে, আস্তে করে ধাক্কা, সে সামনের দিকে এগিয়ে গেল। কিংবা কোনো একটা পেন্সিল বক্সে তুমি ধাক্কা মারলে, সেটা সামনের দিকে এগিয়ে গেল। তোমার সামনে যে পেনটা পড়ে আছে সেটাকে তুমি আস্তে করে মারলে, পেনটা সামনের দিকে এগিয়ে গেল। তাহলে যখনই কোনো কিছুর উপরে আমরা ফোর্স অ্যাপ্লাই করব, সেটা কি হবে, সামনের দিকে কিছুটা এগিয়ে যাবে। সেটাকে আমরা বলছি মোশন পাচ্ছে। মোশনটা হচ্ছে একটা লাইন বরাবর মোশন, এন্ড দ্যাট ইজ উই কল্ড আ লিনিয়ার মোশন। ওকে, তো লিনিয়ার মোশনটা কি, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এইবারে কি করছি আমরা, এই জায়গাটায় একটা পিভটেড করে দিচ্ছি। পিভটেড মানে কি, একটা পেরেক মেরে দিচ্ছি, একটা জায়গায় ফিক্সড করে দিচ্ছি। তাহলে এই পিভটেড পয়েন্ট যদি একটা থাকে, তাহলে সেই পয়েন্টের রেসপেক্টে অন্য জায়গায় যদি আমরা ফোর্স দিই তাহলে কি হবে, তাহলে এইখানটায় যদি আমরা ফোর্স দিই তাহলে এটা ঘুরতে থাকবে। অথবা এই জায়গাটা এরকম করে যদি ফোর্স দিই তাহলে কিন্তু এই পিভটেড পয়েন্টের আশেপাশে কিন্তু এটা ঘুরতে থাকবে। এই পয়েন্টটা তো ফিক্সড, এই পয়েন্টটা ধরো কিছু হচ্ছে না, মানে এইটা ধরো একটা পিভটেড পয়েন্ট, এই জায়গাটা আমরা ফিক্সড করে দিয়েছি। ঠিক আছে, তাহলে কি হবে, এটা এরকম ফোর্স দিলে এইদিকে যাবে, এরকম ফোর্স দিলে এইদিকে যাবে। এই মোশনটাকে আমরা বলছি রোটেটরি মোশন কিংবা রোটেশনাল মোশন। ঠিক আছে, তাহলে এই জায়গাটাই কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছে না, হয় এই দিক বরাবর ঘুরছে, নাহলে এই দিক বরাবর ঘুরছে। তাহলে এই ব্যাপারটার নাম আমরা দিলাম রোটেটরি মোশন। বা রোটেশনাল মোশন। রোটেশনাল মোশন, এই রোটেশনাল মোশনটা কার জন্য হচ্ছে, শুধুমাত্র কি ফোর্সের জন্য হচ্ছে? অ্যাকচুয়ালি শুধুমাত্র ফোর্সের জন্য হচ্ছে না। ধরো তুমি এইখানটায়, এই যে ধরো মার্কারটা এইখানটায় আমি পিভটেড করেছি, তাহলে এই জায়গাটাতেই যদি আমি ফোর্স দিই, ধরো এরকম গিয়ে এই জায়গাটাতেই আমি ফোর্স দিচ্ছি, তাহলে কি ওঠানামা করছে? আমার হাতটা তো একটু নড়ছে বলে, নাহলে কিন্তু একদমই ওঠানামা করছে না। কিন্তু আমি যদি এখানটা দিই, এটা মোশন হচ্ছে, তাই তো? তাহলে এইখানে কি হচ্ছে, পিভটেড পয়েন্ট থেকে একটা ডিস্টেন্সে আমাদের ফোর্সটা দিতে হবে, তবেই কিন্তু আমাদের মোশনটা হবে, না হলে কিন্তু আমাদের মোশনটা হবে না। তাহলে এইখানটায় যে কেসটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি মোমেন্ট অফ ফোর্স, যেটা নির্ভর করছে শুধুমাত্র ফোর্সের উপরে নয়, ফোর্সের উপরে তো নির্ভর করছেই, এর সাথে এই পিভটেড পয়েন্ট থেকে কতটা দূরে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্সের উপরে নির্ভর করছে। আমরা যদি একটা এক্সাম্পল দিই, ধরো এখানে একটা স্কেল আছে, স্কেলের এইখানটায় যদি আমরা পিভট করে দিই, হ্যাঁ, এটা একটা 45 সেন্টিমিটারের স্কেল, হ্যাঁ, সেখানে যদি আমরা এইখানটায় পিভট করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে দুদিকে মোমেন্ট অফ টর্ক সেম হয়ে গেছে। আবার যদি এখান থেকে একটু বাড়িয়ে দিই তাহলে দেখবো যে এইদিকে পড়ে যাচ্ছে, তাই তো? তাহলে এইদিকে যে মোমেন্ট অফ টর্কটা দেখা যাচ্ছে সেটা কি, নিশ্চয়ই ডিস্টেন্সটা এর বেশি বলে এখানে আমরা দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি এইখানটায় ছেড়ে দিলেই একটা মুভমেন্ট দেখা যাচ্ছে। তাহলে দুটো রকমের মুভমেন্ট হচ্ছে, একটা হচ্ছে দেখো এই দিক বরাবর যদি আমরা ফোর্স দিই তাহলে এইদিকে ঘুরবে, সেটাকে আমরা বলবো ক্লকওয়াইজ। আরেকটা টাইপের ফোর্স, আরেকটা টাইপের মুভমেন্ট হয়ে যাচ্ছে কি, এই দিক বরাবর যদি রোটেট করে তাহলে সেটা হয়ে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ফিজিক্সে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টটাকে আমরা পজিটিভ মুভমেন্টও বলতে পারি, ক্লকওয়াইজ মুভমেন্টটাকে আমরা নেগেটিভ
মোমেন্টও বুঝতে পারি। এরকম তোমরা ম্যাথে করেছো, ক্লকওয়াইজ অ্যাঙ্গেল মানে পজিটিভ অ্যাঙ্গেল, এই অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল মানে পজিটিভ অ্যাঙ্গেল, ক্লকওয়াইজ অ্যাঙ্গেল মানে নেগেটিভ অ্যাঙ্গেল। তো এখানে দেখো তাহলে এই জায়গাটায় এ কখন আমাদের ইকুইলিব্রিয়াম দেখাবে সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে একটা জিনিসে আমরা চলে আসি যে এই যে মোমেন্ট অফ ফোর্স অথবা টর্ক, এটাকে আরেকটা নাম কি হচ্ছে টর্ক। এই টর্কটাকে আমরা টাউ দিয়ে, এটা টাউ দিয়ে প্রকাশ করি। তাহলে এই যে টর্ক, এটা কিন্তু একটা প্রথমত ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। এই ভেক্টর কোয়ান্টিটি মানেটা কি, মানে এর একটা নির্দিষ্ট দিক আছে, ফোর্স আর পারপেন্ডিকুলারের মাল্টি হয়ে যাচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। যদি আমি ধরি যে কোন দিক আছে, তাহলে ধরো আমাদের এই বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এই বোর্ডের অ্যাকচুয়ালি এই জায়গাটায় পিভটেড করা, ঠিক আছে, এই জায়গাটায় একদম ফিক্সড পয়েন্ট করা। যদি আমি এইখানটায় এই নিচে এই জায়গাটায় যদি আমরা ফোর্স দিই, দেখো এই দিকে ফোর্স দিলে এই দিকেই মুভ করছে, তাহলে কি হচ্ছে এর একটা নির্দিষ্ট দিক আছে, তাই জন্য এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এইখানটায় এর ইউনিট কি হবে, ফোর্সের ইউনিট আমরা সবাই জানি নিউটন, পারপেন্ডিকুলার ডিসটেন্স ইউনিট আমরা সবাই জানি সেটা হয়ে যাচ্ছে মিটার, তাহলে এর ইউনিট হয়ে যাচ্ছে নিউটন মিটার। আমরা আগে পড়েছি যে নিউটন মিটার ওয়ার্কেরও ইউনিট, সেটাকে আমরা জুল হিসেবে লিখতে পারি। তাহলে কি এইটাকেও আমরা জুল হিসেবে লিখতে পারি? অ্যাকচুয়ালি না, ওয়ার্কটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, ওয়ার্ক, এনার্জি, এইগুলো একটা স্কেলার কোয়ান্টিটি। এইগুলোকে যখন আমরা লিখবো তখন সেটাকে জুল হিসেবে লিখবো, কিন্তু মোমেন্ট অফ ফোর্স কিংবা টর্ক এটা কিন্তু এনার্জি নয়, ঠিক আছে। তাই জন্য এইটাকে আমরা জুল হিসেবে লিখছি না, এটাকে আমরা নিউটন মিটার হিসেবে লিখছি, অথবা এর আলাদা আরো কিছু ইউনিটস আছে, সেইগুলো সম্বন্ধে একটু আলোচনা করা যাক। তাহলে নিউটন মিটার এটা তো হয়ে গেল এসআই ইউনিট, তাহলে সিজিএস ইউনিট যদি কনভার্ট করি তাহলে হয়ে যাচ্ছে ডাইন সেমি। নিউটন এছাড়াও ফোর্সের একটা এসআই ইউনিট আছে যেটা আমরা জানি কেজিএফ, কিলোগ্রাম ফোর্স মিটার, এটাও একটা টর্কের ইউনিট। ডাইন জিএফ সেন্টিমিটার, 1 কেজিএফ ইকুয়ালস টু হয়ে যায় প্রায় 9.8 নিউটন। যাই হোক, তাহলে আমরা এখানে চলে আসছি যে রেজাল্ট্যান্ট মুভমেন্ট আমরা কি করে পাবো। তো আমাদের এখানে কি হচ্ছে, ধরো কোনো একটা জায়গায় অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে, ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে, যে আমরা স্কেলটাকে আমরা যদি নিই, তাহলে স্কেলের এই দিক বরাবর দেখো, আমরা যদি ওইখানটায় মানে একদম মিডিল পোর্শনে না ধরি, তাহলে কি হচ্ছে এটা এইদিকে মুভ করছে। স্কেলের অ্যাকচুয়ালি এই স্কেলটার সেন্টার অফ গ্র্যাভিটি অথবা সেন্টার অফ মাসটা ঠিক এই স্কেলের মাঝখান বরাবর কোনো একটা পয়েন্টে আছে। সেন্টার অফ মাস মানে কি, যখনই আমাদের কোনো বডির পুরো মাসটা এক জায়গায় আছে বলে মনে হচ্ছে, সেটা সেই পয়েন্টটাকে আমরা বলি ওর সেন্টার অফ গ্র্যাভিটি কিংবা সেন্টার অফ মাস। তাহলে ধরো আমরা এই জায়গাটায় আঙুল দিয়েছি, এই জায়গাটা পিভট করেছি, তাহলে কি হবে, এখানে একটা মুভমেন্ট দেখা যাচ্ছে। এটা যখন তোমরা দেখছো তখন এইটা হয়ে যাচ্ছে কি, আমরা যখন দেখছি এইদিকে বরাবর যদি দেখি, তাহলে এইটা হয়ে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এইটা হয়ে যাচ্ছে ক্লকওয়াইজ, বুঝতে পারছো না? তাহলে কি হচ্ছে, এখানে আমাদের এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে, এটা ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে। তাহলে দুটো টাইপের মুভমেন্ট আমরা পাচ্ছি, যেটা আমরা অলরেডি লিখে ফেলেছি। তাহলে এই দুটো টাইপের মুভমেন্ট যদি সমান হয়, ঠিক আছে, যদি এই অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আর ক্লকওয়াইজ মুভমেন্ট সেম হয়ে যায়, তাহলে আমরা বলবো বডিটা ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়ামে আছে মানে কি, সেই বডিটা একটা নির্দিষ্ট স্টেটে আছে, দুদিকে আমাদের মোমেন্ট অফ ফোর্স একই হয়ে গেছে, সেটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে ইকুইলিব্রিয়ামে যখন থাকছে তখন কি হচ্ছে, তখন আমাদের ক্লকওয়াইজ, এদিকেরটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, যেহেতু আমরা দেখলাম একটু আগেই যে এদিকটা অ্যান্টি হচ্ছে, এদিকটা যখনই হচ্ছে তখন ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট, যখন আমাদের ইকুইলিব্রিয়ামে থাকছে। কিন্তু আমরা একটু আগেই দেখলাম যে ইকুইলিব্রিয়ামে নাও থাকতে পারে, তাই তো? তাহলে ইকুইলিব্রিয়ামে না থাকলে কি হচ্ছে, হয় অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট বেশি হচ্ছে, তাহলে ক্লকওয়াইজ মুভমেন্ট বেশি হচ্ছে। তাহলে ইকুইলিব্রিয়ামে না থাকলে কি হবে সেটা একটু ভালো করে দেখা যাক। তাহলে যখনই ইকুইলিব্রিয়ামে নেই,
তখন দুটো কেস হতে পারে, হয় অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টটা ক্লকওয়াইজের থেকে বেশি হতে পারে, অথবা ক্লকওয়াইজটা অ্যান্টি ক্লকওয়াইজের থেকে বেশি হতে পারে। তখন রেজাল্ট্যান্ট মুভমেন্ট একটা আসবে। তখন কি হচ্ছে, হয় এদিকটা টিল্ট হয়ে যাবে, এদিকটা নিচু হয়ে যাবে, নাহলে এই দিকটা নিচু হয়ে যাবে, তাই তো? তাহলে এই যে টিল্ট হচ্ছে সেটাকে আমরা বলছি রেজাল্ট্যান্ট মুভমেন্ট। সেই রেজাল্ট্যান্ট মুভমেন্টে কি হয়ে যাবে না, এই হয় যখন এটা হবে তখন হয়ে যাবে, এটার জন্য হয়ে যাবে a মাইনাস সি, এটার জন্য হয়ে যাবে সি মাইনাস এ। অ্যাকচুয়ালি কি ডিফারেন্স, যেটা বড় সেটা থেকে ছোটটা মাইনাস করে দিতে হবে, দিলে অত জিএফ সেন্টিমিটার হয়ে যাবে আমাদের কি রেজাল্ট্যান্ট মুভমেন্ট। এবারে ধরো আমরা দুটোকে সেম জায়গাতে রেখেছি, তাহলে কি আমাদের এখানে ইকুইলিব্রিয়ামে না থাকা পসিবল? যদি আমরা মাঝখানে রাখি তাহলে তো ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে কি হচ্ছে, এখানে যদি আমরা এই দিকটায় একটা ওয়েট চাপাই, ধরো এদিকে এই একটা স্ট্যাবলার চাপিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে, এখানে ফোর্সটা বেশি হয়ে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজে। তাহলে আমাদের কি করতে হবে, ইকুইলিব্রিয়ামে আনার জন্য আমাদের আঙুলটাকেও কি হচ্ছে এর দিকে আনতে হবে। তখন কিন্তু কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এর ফোর্স ইন্টু এর ডিস্টেন্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কি এই দিকের যে ডিস্টেন্সটা ইন্টু এই দিকের ফোর্সটা। এবারে খুব ভালো করে এই জায়গাটা লক্ষ্য করো, এই ডায়াগ্রামটা আমি এবারে বোর্ডে আনবো। আমি স্কেলটা এই জায়গাটায় তখন পিভটেড করেছি, এই জায়গাটা একটা ইরেজার রেখেছি, এইদিকে কিছু নেই। তাহলে এই ইরেজারটা ধরো আমাদের 20 গ্রাম। তাহলে এর ইকুইভ্যালেন্ট যে ওয়েটটা হবে, আমরা একটু আগে দেখেছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, মানে সেটাকে আমরা ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইকুয়ালস টু এই দিকের ফোর্স ইন্টু এই দিকের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট ইকুয়ালস টু ক্লকওয়াইজ মুভমেন্ট। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা হয়ে গেল। তাহলে এই 20 গ্রামের ইকুইভ্যালেন্ট ফোর্স কত হবে, 20 জিএফ। এটা কত আছে, এটা হচ্ছে আমাদের জিরোতে আছে, আমরা একদম লাস্টে রেখেছিলাম। ঠিক আছে, আমরা ভেবে নিচ্ছি আমরা একদম লাস্টে রেখেছিলাম। এইটা ধরো রেখেছিলাম 20 সেন্টিমিটারে, এটা 100 সেন্টিমিটার পর্যন্ত ধরো আছে। ঠিক আছে, আমাদের অ্যাকচুয়ালি ওখানে 45 এর মতো ছিল, কিন্তু এটাকে ধরে নিচ্ছি 100 সেন্টিমিটার পর্যন্ত আছে। 100 সেন্টিমিটার মানেই সেটাকে বলবো যে 1 মিটার, মানে এটা হয়ে গেল একটা মিটার রুল। যদি আমাদের কোনো জায়গায় লেখা থাকে হাফ মিটার রুল, তাহলে কি করবো, এইখান থেকে এইটা কি হবে 50 হবে, 50 হয়ে গেলে হাফ মিটার। তাহলে আমরা যেটা একটু আগেই বলছিলাম যে সেন্টার অফ গ্র্যাভিটি, এর সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় থাকবে, ঠিক এর মাঝখানে 50 সেন্টিমিটারে থাকবে মাস অফ দ্যাট রুলার। তাহলে এর মাসটা কিন্তু 50 সেন্টিমিটারে থাকছে, তাই তো? তাহলে এর মাসটা আমরা ক্যালকুলেট করব কি করে? সবসময় আমরা দেখব যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কোথা থেকে, পিভটেড পয়েন্ট থেকে ক্যালকুলেট করব। তাহলে এই ডিস্টেন্স গুলো কোথা থেকে ক্যালকুলেট করব, আমরা ফ্রম পিভটেড পয়েন্ট থেকে we have to calculate the perpendicular distance। এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত হয়ে যাবে, 20 থেকে 0। তাহলে 20 থেকে 0, এর মাসটা কোথায় আছে, এর এই দিকের যে মাসটা সেটা কোথায় কাজ করছে, এই জায়গাটায়। তাহলে এর ফোর্স কত আমরা জানি না, কিন্তু ডিস্টেন্স আমরা জানি যে 20 থেকে এখানে। তাহলে 50 মাইনাস 20 এতটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, তাই তো? ভালো করে এটা দেখো, ফালকাম থেকে এখানের ডিস্টেন্স আর ফালকাম থেকে এখানের ডিস্টেন্স, এখানে ডিস্টেন্স কত গেল, 50 মাইনাস 20। তাহলে এখান থেকে কিন্তু আমরা মাসটা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তাহলে মাস ইকুয়াল টু কত গেল, 20 ইন্টু 20 বাই 50 মাইনাস 20, 40 বাই 3। এত কি জিএফ। মাস যখন লিখছি তখন আর জিএফ লেখার দরকার নেই, যদি আমরা এখানে ওয়েট লিখতাম তখন একটা জিএফ লিখতাম, কিন্তু মাস যখন হচ্ছে তখন কিন্তু হয়ে যাচ্ছে অত গ্রাম। ঠিক আছে, জিনিসটা ভালো করে বোঝা গেল।
এরপরে কিন্তু আমরা পরের টপিকটা যাব